হ্যালো স্টুডেন্টস, আমি শাহেদ। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত ক্লাস 9-এর ইংরেজি বিষয়ের লেসন নাম্বার 3 অটাম বাই জন ক্লেয়ার এই সম্পূর্ণ কবিতাটা লাইন বাই লাইন আলোচনা করব। তো কবিতাটা আলোচনার পূর্বে পোয়েট জন ক্লেয়ার এবং ওনার লেখা অটাম এই কবিতাটা সম্পর্কে চলো একটু সংক্ষেপে জেনে নেই। জন ক্লেয়ার 1793 to 1864 was an English poet famous for his celebratory representations of the English countryside and his lamentation of its disruption। অর্থাৎ জন ক্লেয়ার, যিনি জন্মগ্রহণ করেন 1793 সালে এবং মৃত্যুবরণ করেন 1864 সালে, ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। তিনি ছিলেন একজন ইংরেজ কবি, ফেমাস ফর হিজ সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশনস। তো তিনি বিখ্যাত ওনার উদযাপনীমূলক উপস্থাপনার জন্য। অফ দ্য ইংলিশ কান্ট্রিসাইড, ইংল্যান্ডের গ্রাম্য জীবনের সুন্দর চিত্র, অ্যান্ড হিজ ল্যামেন্টেশন অফ ইটস ডিসরাপশন, এবং সেই গ্রাম্য জীবনের সুন্দর দৃশ্যটা ধ্বংস হওয়ার ফলে তার যে ল্যামেন্টেশন, বিলাপ, সেই জন্য। অর্থাৎ ইংল্যান্ডের গ্রাম্য জীবনের সুন্দর চিত্র এবং সেই গ্রাম্য জীবনের সুন্দর চিত্রটা বিভিন্ন কারণে নষ্ট হওয়ার ফলে তার যে বিলাপ তিনি বিভিন্ন কবিতায় তুলে ধরেছেন, সেই জন্যই জন ক্লেয়ার বিশ্ববাসীর কাছে সমাদৃত। সাম অফ হিস নোটেবল কালেকশনস অফ পোয়েট্রি আর, তো ওনার কিছু বিখ্যাত কবিতা সংকলন হলো ফার্স্ট লাভ, স্নো স্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস। অর্থাৎ এই ফার্স্ট লাভ, স্নো স্টর্ম, ওকে, দেন দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস, এই কবিতাগুলো হলো ওনার কিছু বিখ্যাত কবিতা সংকলন। The following poem presents a pen picture of the mellow beauty of autumn in the countryside। তো এই যে আমাদের আলোচিত কবিতাটি অটাম, এই কবিতাটা প্রেজেন্টস তুলে ধরে আ পেন পিকচার, একটা লেখচিত্র, অফ দ্য মেলো বিউটি অফ অটাম, কার? অটাম অর্থাৎ শরৎকালের একটা মেলো বিউটি। গাইস, মেলো বিউটি কথাটির অর্থ হইল পরিপক্ক সৌন্দর্য, অর্থাৎ যে সৌন্দর্যের কোনো অভাব নাই, সেই সৌন্দর্যটাই অটাম কবিতাটা আমাদের সামনে তুলে ধরে। কার? অফ দ্য কান্ট্রিসাইড। কান্ট্রিসাইড মানে গাইস এখানে ইংল্যান্ডের গ্রাম্য জীবনের একটা সুন্দর চিত্রই অটাম কবিতাটা আমাদের সামনে উপস্থাপনা করে। অ্যাজ দিস সিজন কামস জাস্ট বিফোর উইন্টার, তো এই অটাম সিজনটা অর্থাৎ শরৎকাল যে ঋতু, সেটা যেহেতু ঠিক উইন্টার বা শীতের আগেই আসে, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস, বেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্ট্রং উইন্ডস। তো এই ঋতুটা ফলিং লিভস অর্থাৎ পাতা ঝরা, দেন বেয়ার ব্রাঞ্চেস অর্থাৎ শুকনো খালি ডালপালা, অ্যান্ড স্ট্রং উইন্ডস অর্থাৎ শক্ত বা জোরালো বাতাস, এগুলোই কিন্তু এই অটাম বা শরৎকাল ঋতুর অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ওকে, তো এই ছিল এই কবিতার সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন। এখন গাইস আমরা এই মূল কবিতাটা লাইন বাই লাইন আলোচনা করব। তো গাইস, এই কবিতায় কবি জন ক্লেয়ার ইংল্যান্ডের গ্রাম্য জীবনে শরৎকালের যে সৌন্দর্য তিনি উপলব্ধি করেছেন,
সেই সৌন্দর্য বিষয়েই কিন্তু তিনি আলোচ্য কবিতাটি আমাদের উপহার দিয়েছেন, রাইট। তো কবিতাটা শুরুর আগে জাস্ট একটা কথা, সেটা হলো ইংল্যান্ডের সিজন অ্যান্ড ইন্ডিয়ান সিজন, দুইটা সিজনে কিন্তু অনেকটা ডিফারেন্ট। ওকে, ইংল্যান্ডের সিজন একরকম, ইন্ডিয়ান সিজন আর এক রকম। তো আমরা ইংল্যান্ডের সিজনের পার্সপেক্টিভেই কিন্তু এই কবিতাটিকে বুঝবো। ওকে, সো নাও লেটস বিগিন দ্য পোয়েম। কবিতাটা শুরু হয় এভাবে, আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য কেসমেন্ট অল দ্য ডে। অর্থাৎ কবি এখানে বলেছেন আই লাভ দ্য ফিটফুল গাস্ট। গাইস, এই ফিটফুল কথাটির অর্থ হইল জোরালো। ফিটফুল এমন একটা জোরালো বাতাস, যে বাতাসটা হঠাৎ করে আসে আবার হঠাৎ করে যায়, মানে প্রচণ্ড শক্তিশালী, বাট সেটা কন্টিনিউ থাকে না, এই আসে এই নাই, মানে হঠাৎ অ্যাক্টিভ হয় এবং হঠাৎ করে আবার ইনঅ্যাক্টিভ হয়। আর গাস্ট মানে হলো গাইস দমকা বাতাস, রাইট। তো কবি জন ক্লেয়ার বলেছেন যে আই লাভ দ্য ফিটফুল গাস্ট, আমি এই হঠাৎ আসা যাওয়া করা দমকা বাতাসটাকে খুব পছন্দ করি। সেই বাতাসটা কি করে? দ্যাট শেকস, সেই বাতাসটা নাড়িয়ে দেয় দ্য কেসমেন্ট অল দ্য ডে। কেসমেন্ট মানে গাইস গরাতহীন জানালা, অর্থাৎ যে জানালাটা আমরা দুদিক দিয়েই খুলতে পারি, সেই জানালাটাকেই বলা হয় কেসমেন্ট। এটা এক ধরনের বিশেষ ধরনের জানালা, যেটা সাধারণত কাচের সারসি দিয়ে তৈরি করা হয় এবং মাঝখানে কোনো লোহার রড থাকে না। ওকে, মানে এক কথায় গরাদহীন জানালা। তো সেই দমকা বাতাসটা কিন্তু আসে এবং ঘরের যে এই গরাদহীন জানালাগুলো আছে, সেই জানালাগুলোকে নাড়িয়ে দিয়ে যায়, মানে এতটাই শক্তিশালী সেই বাতাসটা। আর এরকম একটা শক্তিশালী বাতাস কবি জন ক্লেয়ার দেখতে পছন্দ করেন। অ্যান্ড ফ্রম দ্য মজি এলম ট্রি, এবং সেই বাতাসটা কি করে? মজি এলম ট্রি। গাইস, এলম ট্রি এটা ইংল্যান্ডের একটা বিশেষ ধরনের গাছ, সাধারণত অনেক প্রকাণ্ড হয় এই গাছগুলো। আর সেই গাছটা কেমন হয়ে গেছে? মজি। মজি মানে গাইস সেই গাছটাতে মস ধরেছে। ওকে, মানে গাছটা অনেক পুরনো। তো সেই মসযুক্ত এলম ট্রি, এলম গাছটা থেকে এই দমকা বাতাস কি করে? টেক্স মানে নিয়ে যায় দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। ফেডেড লিভস মানে ওই মস গাছটার বিবর্ণ পাতাগুলোকে। তো এই মস গাছ, এই এলম ট্রি অর্থাৎ এলম গাছটা যেহেতু অনেক পুরনো, তার ফলেই সেখানে মস ধরেছে এবং তার বিভিন্ন পাতাগুলো কিন্তু অলরেডি বিবর্ণ হয়ে গেছে, মানে সেই পাতাগুলো আর সবুজ নাই, তার জীবনী শক্তিটা হারিয়ে ফেলেছে। ফলে সেই বাতাসটা, সেই দমকা বাতাসটা কিন্তু খুব সহজেই সেই গাছ থেকে সেই বিবর্ণ পাতাগুলোকে ঝরিয়ে ফেলছে। ওকে, তারপর কি করছে? টুইরলিং দেম বাই দ্য উইন্ডো পেন। উইন্ডো পেন মানে গাইস জানালার যে ফ্রেমটা হয়, রাইট, বা জানালার যে ওই কাঠগুলো হয়, সেটাই উইন্ডো পেন। তো এখানে তো বলছিল কেসমেন্ট, তাই না? অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে সেই জানালার কাচটা, তো সেই জানালার কাচের পাশে সেই ঝরে নেওয়া পাতাগুলোকে কি করছে? টুইরলিং। টুইরলিং মানে গাইস ঘুরপাক খাচ্ছে সেই পাতাগুলো, মানে মস যুক্ত ওই এলম গাছ থেকে পাতাগুলোকে নিয়ে এসে সেই পাতাগুলোকে জানালার পাশে ঘুরপাক খাওয়াচ্ছে এই দমকা বাতাসটা। উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন, এবং সেই পাতাগুলো এরকম ঘুরপাক করতে করতে কি করছে? উইথ 1000 আদার্স, অন্যান্য হাজার হাজার পাতার সাথে
মিলিত হচ্ছে ডাউন দ্য লেন। লেন মানে গলি, অর্থাৎ কবি যে ঘরের ভিতর থেকে দেখছেন, তিনি দেখতে পাচ্ছেন যে এই পাতাগুলো এলম গাছটা থেকে এসে জানালার পাশে ঘুরপাক খাইতে খাইতে সেটা কিন্তু নিচের গলিতে হাজার হাজার পাতার সাথে আবার মিলিত হয়ে পড়ে যাচ্ছে। রাইট। তো শরৎকালের এরকম একটা পেন পিকচার, লেখচিত্র কবি এই কবিতার প্রথম স্ট্যানজায় কিন্তু আমাদের কাছে তুলে ধরলেন, যে দৃশ্যটা কবিকে খুব অনুপ্রাণিত করেছিল। গাইস, সাধারণত এরকম বিউটি, এরকম সৌন্দর্য আমরা কিন্তু উপভোগ করি না, বাট উনি যেহেতু কবি, ওনার মধ্যে একটা কাব্যিক সত্তা আছে, এজন্যই কিন্তু তিনি এই দৃশ্যগুলোকে, সাধারণত শরৎকাল আমাদের কাছে ততটাও অ্যাট্রাকটিভ না, বাট কবির কাছে কিন্তু এই জিনিসটাই অনেক একটা অ্যাট্রাকশন জাগিয়ে তুলেছে। ওকে, তো নেক্সট স্ট্যানজায় কবি আবার কি বলল, আই লাভ টু সি দ্য শেকিং টুইক। গাইস, টুইক মানে হইল গাছের যে ডালপালা, সেই ডালের একদম অগ্রভাগটা, যেখানে জাস্ট ছোট ছোট কুশি গজিয়েছে সেই পাতার, রাইট, এরকম ডালের অগ্রভাগ, সেটাকে বলা হয় টুইক। তো কবি বলেছেন, আই লাভ টু সি দ্য শেকিং টুইক, যে ওই যে অগ্রভাগটা, সামান্য ছোট্ট অগ্রভাগটা, আমি সেটাকে দেখতে ভালোবাসি। কেন? কারণ সেটা কিন্তু শেক করছে, মানে নড়ছে, কাঁপছে। তাহলে কে কাঁপিয়ে তুলছে? বলছে শরতের ওই দমকা হাওয়াটা। তো আমি সেটা দেখতে ভালোবাসি। ডান্স টিল দ্য শার্ট অফ ইভ, সেই টুইকটা, সেই ডালের অগ্রভাগটা, সেটা যেন কি করছে? ডান্স করছে, ওকে, নৃত্য করছে। কতক্ষণ পর্যন্ত? টিল দ্য শার্ট অফ ইভ, অর্থাৎ সেই দিনের সন্ধ্যা নামা পর্যন্ত যেন সেই ডালের অগ্রভাগটা সেই বাতাসে ডান্স করছে, এবং আমাকে সেটা দেখতে ভীষণ ভালো লাগছে। দ্য স্প্যারো অন দ্য কোটেজ রিক। স্প্যারো গাইস একটা পাখি, সারস পাখি, রাইট। সেই পাখিটা কি করছে? অন দ্য কোটেজ রিক। কোটেজ মানে ইংল্যান্ডের যে বিভিন্ন কুড়ে ঘরগুলো হয়, সেই কুড়ে ঘরের উপরে, হ্যাঁ, কতগুলো পাখি রিক, রিক মানে চিলেকোঠা, মানে তাদের বাসা তৈরি করে, রাইট। তো কবি ওই শরতের মধ্যেই সেই বিভিন্ন কুটির বাড়ির উপরগুলোতে, হ্যাঁ, এরকম স্প্যারো বা চড়ুই পাখির রিক দেখতে পাচ্ছেন, চিলেকোঠা দেখতে পাচ্ছেন। হুইজ চির্প উড মেক বিলিভ। তো সেই রিক বা চিলেকোঠা থেকে সেই চড়ুই পাখিগুলো কিন্তু চিরপিং করছে, অর্থাৎ কিচিরমিচির করছে, এবং তাদের এই কিচিরমিচিরটা উড মেক বিলিভ, আমাকে বিশ্বাস করাচ্ছে, রাইট, কি? দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই, যে এই যে স্প্রিংটা, বসন্তকাল, এই বসন্তকালটা ফ্লার্টিং করছে। ফ্লার্টিং মানে গাইস এখানে চলে যাচ্ছে, রাইট, যে বসন্তকালের সময়টা শেষ, এখন বসন্তকালটা পাশ কাটিয়ে চলে যাচ্ছে কোথায়? ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। সামার্স ল্যাপ মানে গ্রীষ্মের কোলে, রাইট, উইথ ফ্লাওয়ার্স টু লাই, সেই স্প্রিংয়ের অর্থাৎ বসন্তকালের যত ফুল ছিল, সেই ফুলগুলোকে নিয়ে সে সামারের কোলে ঢলে পড়ছে। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে বসন্তকালে যে সমস্ত ফুলগুলো ফুটেছিল, সেই ফুলগুলোকে নিয়ে পুরো বসন্তকালটাই যেন গ্রীষ্মের কোলে চলে যাচ্ছে, অর্থাৎ আর ফুল ফুটবে না। কেন এরকম বলছে? কারণ আমরা জানি বসন্তের পরেই যেহেতু গ্রীষ্ম আসে, এবং গ্রীষ্মের ঠিক পরেই কিন্তু কয়েক মাসের জন্য, জাস্ট এখানে 1-2 মাসের জন্য শরৎকালটা আসে। তো এখন কবি ফুল দেখতে পাচ্ছেন না, আর এই পাখিগুলোর কিচিরমিচির ডাকটা শুনেই কিন্তু কবি এখানে অনুভব করলেন যে এই ফুল ফোটার সময় শেষ, বসন্তকালটা কিন্তু অলরেডি গ্রীষ্মের কোলে ঢলে পড়ছে, তারই একটা সিগন্যাল দিচ্ছে এই পাখির কিচিরমিচিরগুলো। তো কবির কিন্তু সেটাও দেখতে অনেক ভালো লাগছে, রাইট। আই লাভ টু সি দ্য কোটেজ স্মোক। কবি আবার কি বলছে? যে
আই লাভ টু সি, আমি দেখতে ভালোবাসি, দ্য কোটেজ স্মোক। গাইস স্মোক মানে ধোঁয়াশা, ধোঁয়া, কোটেজ মানে কুঁড়ে ঘর। তো ইংল্যান্ডের বিভিন্ন যে কুঁড়ে ঘরগুলো আছে বা বিভিন্ন বাড়িগুলো, সেই বাড়িগুলোতে রান্না করার জন্য একটা বিশেষ ধরনের চুলা থাকে। সেই চুলার চিমনিটা সেই রান্নাঘরের উপর দিয়ে যখন বের করে দেওয়া হয়, তো সেই রান্নাঘরের ধোঁয়াটা সেই চিমনির উপর দিয়ে যখন বের হয়, সেটা দেখতে কবির খুব ভালো লাগে। কেমন করে সেই ধোঁয়াগুলো বের হয়? কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রেস, যে সেই ধোঁয়াগুলো কার্ল মানে ঘুরতে ঘুরতে, আপওয়ার্ড উপরের দিকে উঠতে থাকে। ঠিক আছে, চিমনি থেকে যখনই ধোঁয়াটা বের হয়, ধোঁয়াটা তখন টুইরলিং, পাক খেতে খেতে উপরের দিকে উঠতে থাকে থ্রু দ্য নেকেড ট্রিস। নেকেড ট্রিস মানে সেই খালি গাছগুলোর উপর। গাইস নেকেড ট্রি এর জন্য বলছে কারণ শরৎকালে সাধারণত গাছের মধ্যে পাতা থাকে না, তো গাছের ডালপালাগুলোকে দেখে মনে হয় নেকেড বা খালি। তো সেই কুটির থেকে কিন্তু এই ধোঁয়াগুলো ঘুরপাক খেতে খেতে এইরকম খালি গাছের উপর দিয়ে যখন বেরিয়ে যায় আবার উপরে, তখন সেই দৃশ্যটা দেখতে কবির অনেকটা ভালো লাগে। ওকে, দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য কোট অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস। তো কবি আবার বলছেন দ্য পিজিয়ন্স। পিজিয়ন্স মানে গাইস পায়রা। পায়রাগুলো কি করে? নেসেলড। নেসেলড মানে গাইস বাসা বাঁধে। কোথায়? রাউন্ড দ্য কোট। কোট মানে ইংল্যান্ডের যে বিভিন্ন বাড়িগুলো হয়, সেই বাড়ির উপরে কাঠের একটা ফ্রেম তৈরি করে দেওয়া হয়, রাইট, বিভিন্ন পাখিদের আশ্রয় দান করার জন্য। তো পায়রাগুলো সেরকম একটা আশ্রয়ের পাশে বাসা বাঁধে অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, এরকম নভেম্বর মাসের নিরানন্দ দিনগুলিতে। গাইস শরৎকালটা অ্যাকচুয়ালি নভেম্বর মাসেই এক্সিস্ট করে, তো এটাকে ডাল বলা হয়েছে, নিরানন্দ বলা হয়েছে। কেন? যে জেনারেলি এই শরৎকালে ফুল ফোটে না, সেরকম আমাদের কাছে অ্যাট্রাকশন তুলে ধরে না, তো এই জন্য কবি এটাকে ডাল বলেছেন। তো এইরকম দিনে কিন্তু পায়রাগুলো সেই ঘরের উপরে বাসা বাঁধে, রাইট, কবির সেটাও দেখতে ভালো লাগে। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং। আর কি দেখতে পান কবি? কক। কক মানে মোরগ। সেই মোরগগুলো কি করে? আপন দ্য ডাং হিল ক্রোয়িং। ডাং হিল মানে গাইস গোবরের গাদা। ঠিক আছে, মানে গবাদি পশুর যে গোবরটা, সেটাকে যে আমরা স্তূপ আকারে জমা করি, সেই গোবরের গাদার উপর চড়ে মোরগগুলো যখন ক্রোয়িং, ডাকে, সেটাও কবির অনেক ভালো লাগে। দ্য মিল সেলস অন দ্য হিথ আ গোয়িং। মিল মানে এখানে বায়ুকল। ওকে, আগেকার দিনে এইরকম বিস্তীর্ণ ক্ষেত্রগুলোতে, চাষের জমিগুলোর মাঝে মাঝে বায়ুকল লাগানো হতো, যে যে কলের ওই ফ্যানগুলো বাতাসের মাধ্যমেই ঘুরতে থাকে এবং সেটাকে কাজে লাগিয়ে কৃষিকাজের বিভিন্ন মানে কৃষিক্ষেত্রে বিভিন্ন কাজ করা হতো, রাইট। তো এইরকম বায়ুকলগুলো দেখতে কবির ভালো লাগে, যেটা সেইল করে। সেইল মানে যে বায়ুকলগুলো চলে অন দ্য হিথ আ গোয়িং। হিথ মানে গাইস বিস্তীর্ণ মাঠ। বিস্তীর্ণ মাঠে যখন সেই বায়ুকলগুলো বাতাসে ঘুরছে, কবির সেটা দেখতেও অনেক ভালো লাগে। দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট। এবং কি দেখতে পাচ্ছেন কবি? ফেদার। ফেদার মানে পালক। কার? ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট। র্যাভেন মানে দ্বারকাক। যে এই শরৎকালে যখন দ্বারকাকগুলো তাদের পুরনো পালকগুলো তাদের শরীর থেকে ঝরিয়ে ফেলে, সেটাও কবির অনেক দেখতে ভালো লাগে। গাইস এখানে শরতের প্রত্যেকটা দৃশ্য যেটা আমাদের চোখে ধরা পড়ে না, সেই দৃশ্যটাই কিন্তু কবির চোখে ধরা পড়ে এবং কবি সেই দৃশ্যগুলোই সুন্দরভাবে আমাদের সামনে কিন্তু উপস্থাপনা করছেন, যে হাউ মাচ হি ইজ অ্যাট্রাক্টেড টু দিস বিউটি। ওকে, যে কিভাবে তিনি এই সৌন্দর্যগুলির প্রতি আকর্ষিত।
সেই দাঁড় কাকের পালকগুলো ঝড়ে কোথায় পড়ে? ফলস অন দ্য স্টাবল লি। ওকে গাইস, স্টাবল মানে হলো আমরা গ্রাম বাংলায় যেটাকে বলি নাড়া, অর্থাৎ কোনো একটা শস্য কাটার পর, যেমন ধান বা গম কাটার পর জমিতে যে তার অগ্রভাগটা রয়ে যায় সেটাকে বলা হয় স্টাবল। তো বিস্তীর্ণ মাঠে যখন ধান লাগাই আমরা, ধানটাকে কেটে নেওয়ার পর বিস্তীর্ণ মাঠে যখন নাড়াটা জমা হয়ে থাকে, তো সেটার মধ্যেও কিন্তু একটা সৌন্দর্য থাকে, বাট সেটা আমরা দেখতে পাই না, রাইট? তো ওই দাঁড় কাকের পালকগুলো কিন্তু, দাঁড় কাকগুলো সেই স্টাবল লি, লি মানে তৃণক্ষেত্র, মানে বিস্তীর্ণ এরকম মাঠে ঝরিয়ে ফেলে, অ্যান্ড কবি সেটা দেখে অনেক ভালো লাগে। দ্য অ্যাকন্স নিয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। আর কি হয়? অ্যাকন্স, অ্যাকন্স মানে গাইস ওই যে এলম ট্রি, তার একটা ফল, ওকে, সেই ফলটার নাম হলো অ্যাকন। সেই অ্যাকনটা কোথায়? নিয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট, যে একটা ক্রো মানে কাক, কাকের বাসা, রাইট? জেনারেলি কাক বাসা বাঁধে না, ওকে। তো যাই হোক, একটা কাকের বাসার পাশেই এরকম অ্যাকন গাছ ছিল। সেখান থেকে অ্যাকনগুলো মানে ওই ফলগুলো কি করছে? ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, গাছের নিচে প্যাটারিং। প্যাটারিং মানে গাইস একটা বিশেষ ধরনের পটপট শব্দ, মানে গাছ থেকে ওই দমকা বাতাসেই কিন্তু ফলগুলো পটপট করে পড়ছে মাটিতে, রাইট? সেই গাছের নিচে। দ্য গ্র্যান্টিং পিক্স দ্যাট ওয়েট ফর অল, তো যখন ওই ফলগুলো পড়ে, এখন ফলগুলো, তো ফলগুলো পড়ার সাথে সাথেই পিক্স, পিক্স মানে গাইস শূকর, রাইট? সেই শূকরগুলো কি করে? গ্র্যান্টিং, গ্র্যান্টিং মানে ওদের যে আওয়াজটা, ঘোত আওয়াজটা, সেই শূকরগুলো ঘোত আওয়াজ করতে কি করে? দ্যাট ওয়েট ফর অল, এতক্ষণ থেকে কিন্তু ওয়েট করেছিল যে কখন সেই ফলগুলো পড়ে, মানে যখনই দমকা বাতাস শুরু হয় ফলগুলো পড়ে, তখন কিন্তু ওই ঘোত করা শূকরগুলো স্ক্রাম্বল অ্যান্ড হারি হোয়ার দে ফল, ওকে, স্ক্রাম্বল করে, স্ক্রাম্বল অ্যান্ড হারি মানে তাড়াহুড়ো করে, রাইট? করে কোথায় যায়? হোয়ার দে ফল, যেখানে ওই অ্যাকন ফলগুলো পড়ে সেখানে কিন্তু তারা দৌড়ে যায় সেই অ্যাকন ফলগুলোকে খাওয়ার জন্য। কেন? যে অ্যাকন ইজ ওয়ান অফ দ্য মোস্ট লাভড ফ্রুটস ফর দ্য পিক্স, ওকে, যে এই পিক্সগুলোর জন্য বা শূকরগুলোর জন্য অ্যাকন ফলটা কিন্তু একটা খুব প্রিয় ফল। এজন্য যখনই সেই ফলগুলো পটপট করে পড়ছে, শূকরগুলো কিন্তু তাড়াহুড়ো করে গিয়ে সেই ফলগুলোকে খাচ্ছে, রাইট? তো গাইস, এই যে সম্পূর্ণ কবিতাটিতে কবি জন ক্লেয়ার অটামের দৃশ্যটাকে আমাদের সামনে তুলে ধরলেন। এই দৃশ্যটা আমাদের ইন্ডিয়ান কোনো সিজনে নয় বা ইন্ডিয়ান কালচারে নয়, এটা কিন্তু ইংল্যান্ডের কালচারটা তিনি উপস্থাপনা করলেন আমাদের সামনে, ওকে। সাধারণত যে দৃশ্যগুলো আমাদের সামনে ধরা পড়ে না, সেই দৃশ্যগুলোকে কবি তার কাব্যিক প্রতিভা নিয়ে, তার কাব্যিক মানসিকতা নিয়ে সুন্দরভাবে উপলব্ধি করেছিলেন এবং সেই উপলব্ধিটাকেই আমাদের সামনে উপস্থাপনা করলেন, ওকে। তো এটাই ছিল টোটাল কবিতাটা গাইস। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, ওকে, টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।